কোচবিহারের পর আপনাদের জানাই মুর্শিদাবাদের একটি বুথেও ভোট পড়েছে ৯৮%-এরও বেশি। খোদারামপুর প্রাথমিক স্কুলের বুথে ৯৮%-এরও বেশি ভোটিং হয়েছে রঘুনাথগঞ্জের বুথে। মুর্শিদাবাদে ২২টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সবথেকে বেশি যে জায়গাগুলিতে ভোট পড়েছে তার মধ্যে রঘুনাথগঞ্জ ৯৬%-এর ওপর ভোট পড়েছে। এবং সেই রঘুনাথগঞ্জে আমরা খোদারামপুর প্রাথমিক বিদ্যালয়ে রয়েছি, জালিবাগান গ্রাম, পাশেই সীমান্তবর্তী এলাকা, যেখানে যে স্কুল রয়েছে সেই স্কুলে ৩টি বুথ রয়েছে, ৯৯, ১০০ এবং ১০১। তার মধ্যে যে ১০০ নম্বর যে বুথ, সেই বুথে ভোট পড়েছে পার্সেন্টেজ হিসেবে দেখতে গেলে ৯৮.29%। এই যে বিপুল পরিমাণ ভোট পড়েছে, কোথায় কোন জেলায় বেশি ভোট পড়েছে? প্রথম দফায় সবচেয়ে বেশি ভোট কোচবিহারের শীতলকুচিতে একটি বুথেই ভোট পড়েছে ৯৯%, বিপিন চন্দ্র রায় প্রাথমিক স্কুলে। এই বুথে এখানেই ভোটদান প্রক্রিয়া চলেছিল এবং এই যে ঘরগুলো রয়েছে, এই যে কক্ষগুলো রয়েছে স্কুলের, সেই কক্ষগুলোর মধ্যেই কিন্তু ভোটদান প্রক্রিয়া চলেছিল। এবং যেটা খুব উল্লেখযোগ্য যে ৬৩৭ জন ভোটার, ৬৩৭ জন ভোটারের মধ্যে ৬৩১ জনই ভোট দিয়েছেন। কড়া নিরাপত্তার মধ্যে ভোট হয়েছে এবং এই জায়গাগুলোতে ভোটাররা ভোট দিয়েছেন। আমরা এখনও দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে ০৫ শীতলকুচি এসি ২০৩ বিপিন চন্দ্র রায় 5th প্ল্যান প্রাইমারি স্কুল। এর ওই ৩০ জন বাদ গিয়েছিল, আন্ডার অ্যাডজুডিকেশন যারা ছিল তাদের মধ্যে থেকে 30 জন বাদ গিয়েছে। ৬৩৯ দুজন মারা গেছে, এবার ৬৩৭, তার মধ্যে ৬৩০ ভোট পড়েছে। আর ইডিসি ভোট একটা ছিল, ওটা আমি দিয়েছি। নিরাপত্তা কিরকম ছিল? নিরাপত্তা ভালো ছিল আমাদের এখানে। কি বলবেন, মানে এত মানুষ ভোট দিতে এলেন, মানুষের মধ্যে প্রচুর উৎসাহ ছিল। হ্যাঁ, এবারে সবাই ভোট দিতে, যারা বাইরে ছিল সবাই এসেছে এবং যে কয়েকজন আসেনি, আমি বিএলও হিসেবে জানি এখানে যে কয়েকজন আসেনি তারা বাইরে আছে, ওরা আসতে পারেনি কোনো কারণে, না হলে আরো পার্সেন্টেজ বেড়ে। আমি আবারও সরাসরি নিউজ রুমে চলে যাব। অতনু হালদার রয়েছেন। অতনু, এই যে বিপুল ভোট প্রথম দফায়, এক্ষেত্রে লাভবান কারা হবে? মানে জল্পনায় কি উঠে আসছে? দেখো, সেটা ভোটের ফল বেরোলেই বোঝা যাবে যে লাভবান কারা হতে চলেছেন। এখন প্রথম দফায় যেরকমভাবে ভোট হয়েছে, অনেকেই মনে করছে দ্বিতীয় দফাতেও এই ট্রেন্ডটাই হয়তো বজায় থাকবে। এখন সেক্ষেত্রে লাভবান কারা হবেন বা কাদের ক্ষতি হবে, এটা বোঝা যাবে ৪ তারিখে ভোটের রেজাল্ট বেরোলে। কিন্তু প্রাথমিকভাবে 3টে জিনিস সবাই সামনে রাখছেন। এক হচ্ছে এসআইআরের ইম্প্যাক্ট, যে এই এসআইআরের জন্যে অনেকে এসআইআর পর্বের পর আগ্রহে বা অনেকে উদ্বেগে গিয়ে বুথে একদম ভিড় জমিয়েছেন এবং তার ফলে ভোটদানের পরিমাণটা বেড়েছে এবং এই ক্ষেত্রে ভোট কোন দিকে যাবে সেইটা দেখার। দ্বিতীয়ত হচ্ছে যে এবারে একটা ভোটদানকে কেন্দ্র করে একটা আগ্রহ বেড়েছে, তার অন্যতম কারণ হচ্ছে যে একদম শান্তিতে ভোট হয়েছে। দু একটা বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ছাড়া ২০১১ সালের পর এই রকম শান্তির পরিবেশে এই রাজ্যে ভোট হয়নি। এর ফলে যারা ভোট দিতে সচরাচর বেরোতেন না, তারাও এবার বেরিয়ে বুথ পর্যন্ত গেছেন এবং ভোট দিয়ে বাড়ি এসছেন। ফলে এই যারা এমনিতেই অশান্তির আশঙ্কায় ভোট দিতে যেতেন না, তারাও এবার বুথে ভিড় জমিয়েছেন। ফলে তাদের ভোট কোন দিকে যাবে সেটা একটা বড় ফ্যাক্টর। তার সঙ্গে সঙ্গে এই যে এসআইআর পর্বে বিপুল নাম বাদ পড়েছে, ভুয়ো ভোটার, মৃত ভোটার, এদের মধ্যে তো অনেকের ভোট পড়ে যেত, এরকমটা বারবার অভিযোগ ছিল। ফলে সেই ভোটগুলো, মানে ছাপ্পা ভোট, জাল ভোট, সেইগুলো এবার পড়ার সুযোগ থাকছে না। ফলে এর ফলেও কার লাভ হবে, কার ক্ষতি হবে, সেটাও একটা ফ্যাক্টর। তো এই সমস্ত ফ্যাক্টরগুলো কাজ করছে। এখন এই সবকটা ফ্যাক্টর কোনো একদিকে যায় নাকি কোনো ফ্যাক্টর একদিকে যায়, আবার অন্য কোনো ফ্যাক্টর অন্যদিকে যায়, এইগুলো সবাই নিয়ে এখন বিশ্লেষণ করছেন। তবে সব কিছুই বোঝা যাবে ৪ তারিখে ফল বেরোনোর পর রেজাল্ট কী হচ্ছে সেটা দেখলে বুঝি। ধন্যবাদ অতনু। এই যে বিপুল সংখ্যক ভোট পড়েছে, যে শতাংশের কথা বারবার বলা হচ্ছে, তা নিয়ে গতকাল যে আসন সংখ্যা ছিল সেখানে কে কত আসন পাবে তা নিয়েও তরজা একেবারে তুঙ্গে পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি দাবি করেছেন এবং তারই পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, শোনাবো। पर मतदान हुआ है, जबरदस्त मतदान हुआ है। देश आजाद होने के बाद देश ने कभी ऐसा देखा नहीं जो इस बार बंगाल के लोगों ने करके दिखाया है। पहले चरण के मतदान ने ये पक्का कर दिया है
कि कई जिलों में टीएमसी का खाता भी नहीं खुलेगा। अब दूसरे चरण में आपको टीएमसी की करारी हार पर और विकसित बंगाल के संकल्प पर पक्की मोहर लगानी है। ये कल जो हुआ है उसका रिकॉर्ड तोड़ोगे? ये कल जिन्होंने मतदान किया है उन्होंने आपके लिए चुनौती खड़ी कर दी है। करोगे मतदान इतना? 8 तारीख में रेजल्ट निकालेगा तो देखेंगे জ্বলবেন আর লুচির মতো ফুলবেন, দেখে রাখুন। আমাদের যা মাইনাস জায়গাগুলো ছিল কালকে আমরা এগিয়ে গেছি, বিজেপি অনেক সিটে হারবে। এবারে মনে রাখবেন যা সিট ছিল তার অর্ধেকও পাবে না। সেই জন্য বাংলা কামড়ে আজকে অমিত বাবুকে মিটিং করতে হয়েছে প্রশাসনকে নিয়ে। ভয় দেখাচ্ছেন সবাইকে। কাকে ভয় দেখাচ্ছেন? 4 তারিখের পরে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, আর কাউকে পাবেন না। এত গর্জন বাংলা এসে করছেন যেন মনে হচ্ছে সব সিটে আপনি জিতে গেছেন। ঘেচু, আলিপুরদুয়ারে গোল্লা, কুচবিহারে গোল্লা, উত্তর দিনাজপুরের গোল্লা, দক্ষিণ দিনাজপুরের গোল্লা, মালদায় গোল্লা, মুর্শিদাবাদে গোল্লা। রেজাল্টটা বেরোলে মিলিয়ে নেবেন। এত গর্জন করছেন না, এই গর্জনের কি ফল হয় আপনাকে আমরা আগেও দেখেছি। কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী দেখুন। নির্বাচনের দিন বাইক চালানো বন্ধ রাখা উচিত বলে মনে করি। আমি নির্বাচন কমিশনের পক্ষে কথা বলছি না, তার সপক্ষে কিছু বলছি না। তবে বাইক বাহিনী মানে হচ্ছে তৃণমূল বাহিনী, বাইক বাহিনী মানে দুর্বৃত্তদের বাহিনী, বাইক বাহিনী মানে লুট করার বাহিনী। বাংলাটা প্রতিষ্ঠিত সত্য। তাই নির্বাচনের দিন বাইক অবশ্যই বন্ধ রাখা উচিত। বাইকে কমিশনের বিধিনিষেধ খারিজ করলো হাইকোর্ট। কমিশনের আগের বিজ্ঞপ্তি খারিজ করে নতুন নির্দেশ দিল আদালত। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, নতুন নির্দেশ যে আদালতের তাতে কি রয়েছে, কবে থেকে কড়াকড়ি? দেখো, নতুন যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকায় বেশ কিছু রদবদল আনা হয়েছে। অর্থাৎ কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই নির্দেশিকা বলবৎ করা হয়েছে। এখন কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই যে নতুন নির্দেশিকা আনা হয়েছে সেই নির্দেশিকায় বলা হয়েছে যে ভোটের দুদিন অর্থাৎ 48 ঘন্টা আগে থেকে কোনো রকম বাইক মিছিলের অনুমতি দেওয়া চলবে না। অর্থাৎ তুমি জানো যে বাইক মিছিল নিয়ে কমিশনের তরফ থেকে আগেও বারবার আপত্তি জানানো হয়েছিল যে বাইকের মিছিলের জন্য তারা কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন যে এই মিছিলের মাধ্যমেই অশান্তির সূত্রপাত হয় এবং সেই মিছিল থেকেই কিন্তু একাধিক জায়গায় গণ্ডগোল হয়। ফলে কমিশনের যে বক্তব্য ছিল সেই বক্তব্যের একটা প্রতিফলন আমরা নতুন যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকায় দেখতে পেলাম এবং সেখানে স্পষ্টত লেখা আছে যে ভোটের দুদিন আগে থেকে কোনো ধরনের বাইক মিছিলের অনুমতি দেওয়া হবে না। তারপরে দ্বিতীয় যে নির্দেশিকা সেই নির্দেশিকায় একেবারে স্পষ্ট করে বলা হয়েছে ভোটের দিনের 12 ঘন্টা আগে থেকে অর্থাৎ 29 তারিখ ভোট, তুমি বুঝতে পারছো যে 28 তারিখ সন্ধ্যে 6টার পর থেকে বাইকের পেছনে দ্বিতীয় কোনো ব্যক্তি বসতে পারবেন না। অর্থাৎ যিনি বাইক চালাবেন তিনি তাকে একাই বাইক চালাতে হবে, পেছনে দ্বিতীয় কোনো ব্যক্তি বসতে পারবেন না। কিন্তু এক্ষেত্রেও বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে। সেখানে স্পষ্টত বলা হয়েছে চিকিৎসা সংক্রান্ত কারণ বা পারিবারিক কোনো অনুষ্ঠান থাকলে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ছাড় রয়েছে। এছাড়াও বলা হয়েছে কেউ স্কুল যাচ্ছে, স্কুলে ছাড়তে যাওয়ার ক্ষেত্রে বা স্কুল থেকে আনার ক্ষেত্রে এই ছাড় কিন্তু গ্রহণযোগ্য হবে। অর্থাৎ কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেই ছাড় কিন্তু দেওয়া হয়েছে। এখন তোমাকে বলবো যে ভোটের দিনের ক্ষেত্রে কি কি বিধিনিষেধ আছে। ভোটের দিনের ক্ষেত্রে বলা হয়েছে যে একজন ব্যক্তি তিনি সকাল 6টা থেকে একেবারে সন্ধ্যে 6টা পর্যন্ত তিনি বাইকে করে পরিবারের সদস্যদের নিয়ে ভোট গ্রহণ বা মেডিকেল এমার্জেন্সি বা অন্যান্য কোনো জরুরি কাজ থাকলে সেই কাজ তিনি করতে পারবেন। অর্থাৎ ভোটের দিন বাইক চালানোর ক্ষেত্রে সামগ্রিকভাবে কোনো ধরনের বিধিনিষেধ আপাততভাবে কলকাতা হাইকোর্টের তরফ থেকে আরোপ করা হয়নি। এর পাশাপাশি তুমি জানো যে একটা বড় প্রশ্ন উঠছিল যারা এই বাইকে করে
যারা কিন্তু খাবার ডেলিভারি করেন, যারা কিন্তু সুইগি, জোম্যাটো, ওলা, উবের এই সমস্ত যে অ্যাপগুলো রয়েছে, এই অ্যাপ নির্ভর পরিষেবা যারা দেন, সেই বাইক চালকদের কি হবে? সেক্ষেত্রেও কলকাতা হাইকোর্টের তরফ থেকে ছাড় দেওয়া হয়েছে এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে উপযুক্ত আইডেন্টিটি কার্ড থাকলে এদের প্রত্যেককে ছাড় দেওয়া হবে এবং যারা অফিস আসা যাওয়া করবেন তাদের ক্ষেত্রে কোনো রকমভাবে অসুবিধা হবে না। তোমাকে এই গোটা নির্দেশিকাটা আরও একবার বলবো, খুব স্পষ্ট করে বলা হয়েছে ভোটের 48 ঘন্টা আগে থেকে, অর্থাৎ এই যে ভোট রয়েছে, নির্বাচন রয়েছে আগামী 29 তারিখ, তার 48 ঘন্টা আগে থেকে কোনো ধরনের বাইক মিছিলের অনুমতি দেওয়া চলবে না। তার পাশাপাশি দ্বিতীয় নির্দেশিকায় বলা হয়েছে যে ভোটের আগের দিন অর্থাৎ 28 তারিখ সন্ধ্যে 6টা থেকে পরের দিন সকাল পর্যন্ত বাইকের পেছনে দ্বিতীয় কোনো ব্যক্তি বসতে পারবেন না। বাইক চালককে একাই থাকতে হবে এবং শুধুমাত্র মেডিকেল এমার্জেন্সির ক্ষেত্রে বা পারিবারিক কোনো অনুষ্ঠান থাকলে সেক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। ভোটের দিন বলা হচ্ছে অর্থাৎ 29 তারিখ, সেক্ষেত্রে বলা হয়েছে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কোনো ব্যক্তি তিনি পরিবারের সদস্যদের নিয়ে তিনি ভোট গ্রহণ কেন্দ্রে এবং মেডিকেল কোনো এমার্জেন্সি থাকলে, তার পাশাপাশি পারিবারিক কোনো অনুষ্ঠান থাকলে সেই কাজের জন্য তিনি বাইক ইউজ করতে পারবেন, সেই অনুমতি কলকাতা হাইকোর্ট দিয়েছে। এছাড়াও যে মূল যে প্রশ্নটা উঠেছিল যে যারা অ্যাপ নির্ভর পরিষেবা দেন অর্থাৎ ওলা, উবের, সুইগি, জোম্যাটো এই সমস্ত বাইকের ক্ষেত্রেও কলকাতা হাইকোর্ট ছাড় দিয়েছেন এবং যারা অফিস যাচ্ছেন তাদের প্রত্যেকের কাছে উপযুক্ত আইডেন্টিটি কার্ড থাকলে তাদেরকেও কলকাতা হাইকোর্টের তরফ থেকে ছাড় দেওয়া হয়েছে। ফলে তুমি বুঝতে পারছো যে কলকাতা হাইকোর্টে যে মামলা হয়েছিল সেই মামলায় প্রথমত বলা হয়েছিল যে এই যে গোটা বিষয়টা অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নির্দেশে সামগ্রিকভাবে এখানকার মানুষদের একটা অধিকার খর্ব করা হয়েছে বলে তারা মনে করছেন। সেই কারণেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সেই মামলার ক্ষেত্রেই এই নির্দেশ। পাপিয়া, ধন্যবাদ তোমায়। অর্থাৎ আপনাদের জানিয়ে রাখি, বাইকে কমিশনের যে বিধিনিষেধ খারিজ করলো হাইকোর্ট, কমিশনের আগের বিজ্ঞপ্তি খারিজ করে নতুন নির্দেশ দিল আদালত। দুদিন আগে থেকে নয়, ভোটের দিনের 48 ঘন্টা আগে থেকে এই কড়াকড়ি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।